আসসালামু আলাইকুম। রাইকা আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলুন পুরো খবরে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠকে ৭,০০৩ কোটি টাকার ৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পানি সম্পদ মন্ত্রণালয়ে ৩ প্রকল্প সহ মোট ৫টি প্রকল্প অনুমোদন ও উপস্থাপনের জন্য তোলা হয়। এর মধ্যে ৩টি প্রকল্প নতুন ও ২টি সংশোধিত প্রকল্প রয়েছে। দিল্লি বিমানবন্দরে ২ ঘণ্টা বসিয়ে রেখে হেনস্থার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। সচিবালয় তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমে অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন। দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ। ভারত এই ঘটনায় সতর্ক হবে, তবে ঘটনাটি দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন উপদেষ্টা। এদিকে অর্থ পাচার ও শাপলা গণহত্যার মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারে মুখোমুখি করতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুর্নীতি, পাসপোর্ট জালিয়াতি সহ বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে ইন্টারপোলের সহযোগিতায় দুবাই পুলিশ গ্রেফতার করেছে। তাকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশের প্রত্যর্পণের প্রক্রিয়া চলমান। এটা বাংলাদেশ পুলিশের সাম্প্রতিককালের ইতিহাসে অন্যতম সাফল্য। আওয়ামী যে রেজিম অবৈধভাবে ক্ষমতায় ছিল, বিভিন্ন পর্যায়ে তার দায়িত্বের, তিনি যখন ডিএমপি কমিশনার ছিলেন, তিনি যখন র্যাবের ডিজি ছিলেন, তিনি যখন আইজিপি ছিলেন, প্রতিটা জায়গায় তিনি রাষ্ট্রের আইন কানুনের তোয়াক্কা না করে সেই কাজটা করেছেন। এই রকম একজন মানুষকে বিচারের মুখোমুখি করা এই সরকারের অঙ্গীকার এবং আমরা ইনশাআল্লাহ সেটা করতে পারব। রাজধানী পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপার বুক প্রস্তুত করা হয়েছে। এখন যে কোনো দিন হাইকোর্টে বিশেষ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে। ইতোমধ্যে বিজি প্রেস থেকে পেপার বুক প্রস্তুত হয়ে সুপ্রিম কোর্টে এসেছে। এখন যাচাই বাছাই কাজ চলছে। এর আগে গত ৯ জুন রাজধানী পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড অনুমোদনের নথি হাইকোর্টে আসে। গত ৭ জুন রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার দায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাশরুর সালেকিন। চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া ৪ বছর বয়সী শিশুকে ধর্ষণের মামলায় সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামীকাল রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি পিপি মামুদুল আলম চৌধুরী মারুফ জানান, ৯ জুন মামলার একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার ফৌজদারি কার্যবিধি ৩৪২ ধারায় আসামির পরীক্ষা করা হয়েছে। আজ আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। বুধবার রায় ঘোষণা করার জন্য দিন ধার্য করেছেন চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। গত ২১ মে মহানগরী বাকলিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় ৪ বছরে এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেলে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে ২২ মে শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। অন্তর্বর্তীকালীন সরকার এনবিআর সহ আর্থিক খাতে যে সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছিল তা প্রধান রাজনৈতিক দলগুলো ইতিবাচক সাড়া পেয়েই বাস্তবায়ন করা হয়েছিল। কিন্তু ক্ষমতায় এসেই সরকার আবারও পুরনো ব্যবস্থায় ফিরে গেছে। এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের সেই ধারাবাহিকতা রক্ষা না হওয়াটা দুঃখজনক। একই সঙ্গে ইসলামী ব্যাংকের সাম্প্রতিক তারল্য সংকট কাটিয়ে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকে আমানতের নিরাপত্তা নিয়ে স্পষ্ট বার্তা দেওয়ার পরামর্শ দেন তিনি। শাহাদাত অব্রে রিপোর্ট। ২০২৪ সালে দায়িত্ব গ্রহণের পর থেকেই আর্থিক খাতে সংস্কার কার্যক্রম শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার।
এসব উদ্যোগের মধ্যে অন্যতম ছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে পুনর্গঠন করে দুটি পৃথক কাঠামোয় বিভক্ত করা। তবে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর আবারও আগের কাঠামোয় ফিরে গেছে প্রতিষ্ঠানটি। এনবিআর সংস্কার প্রক্রিয়ায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। এনটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেই সংস্কারগুলো আনা হয়েছিল। সেই সংস্কারের বিষয়ে ইতিবাচক মত দেওয়ার পরও এর ধারাবাহিকতা বজায় না রাখাটা দুঃখজনক। তিনি আরও বলেন, বাজেট ঘাটতি মোকাবিলায় রাজস্ব আহরণ বাড়াতে হলে রাজস্ব প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা জরুরি, অন্যথায় বড় পরিসরে রাজস্ব আদায় কঠিন হয়ে পড়বে। এনবিআরটা নিয়ে তো আমি আলাপই করেছি পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে, ইনক্লুডিং জামাত ইসলাম অন্যরা। কারণ ওই এনবিআরের লোকজন তাদের ধর্ণা দিয়েছে, প্রেসে ধর্ণা দিয়েছে, তারপরে তাদের কাছে ওরা বলছে না আমরা ইন প্রিন্সিপাল আমরা এগ্রি করি এটা ভাগ করা উচিত। এগুলো মোটামুটি ইন প্রিন্সিপাল রাজি হয়েছে কোনোটা। সেজন্য প্রমাণস্বরূপ আমি বলি, আমরা প্রায় 133টার মতো বোধহয় লেজিসলেশন হয়েছে, তার মধ্যে 12টা ছাড়া বাকিগুলো তো সবগুলো অ্যাকসেপ্টেবল। এদিকে দুর্বল ইসলামী ব্যাংকগুলোর তারল্য সংকট আবারও ঘনীভূত হয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার প্রভাবে অনেক আমানতকারী তাদের জমা অর্থ তুলে নিতে শুরু করে। এতে ব্যাংকটির তারল্য সংকট আরও তীব্র হয়ে ওঠে। পরিস্থিতি স্বাভাবিক করতে এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকে আমানতের নিরাপত্তার বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়ার পরামর্শ দেন সাবেক এই গভর্নর। কারো টাকাই মার যাবে না, এফডিআর হোক, ডিপিএস হোক, তারপর এমনি সেভিংস হোক, সবাইকে টাকা আমরা ফেরত দেবো। এখন এইটা সেন্ট্রাল ব্যাংক থেকে এই জিনিসটা আরও ডিরেক্টলি তাদেরকে আরও ট্যাকেল করা দরকার। তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য চেয়ারম্যান পদে একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। চেঞ্জ করে দেওয়ার পরে যাদেরকে দেওয়া হয়েছে তাদের ব্যাপারে তো যথেষ্ট আপনার ডিউ ডিলিজেন্স করেছে কিনা সেই ব্যাপারে কিছুটা লোকের মনে সন্দেহ আছে। মানে এমন লোকে যদি দিতেন যার ব্যাপারে প্রশ্ন নাই, যার সামর্থ্য বা ক্যাপাসিটি সম্ভবত তেমন কিছু লোক জানে না, কেউ জানে যে তার ব্যাপারে কোনো বিরূপ মন্তব্য নেই বা বিরূপ কিছু নেই, অতএব তাকে চেষ্টা করে দেখা যেতে পারে। এছাড়াও খেলাপি ঋণের হার কমাতে বড় অঙ্কের ঋণের অনুমোদনের ক্ষেত্রে পর্যাপ্ত জামানত ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করার পরামর্শ দেন তিনি। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সবাইকে নিয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সংবাদপত্রের কালো দিবসের আলোচনায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানান, প্রধানমন্ত্রী সবসময় সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য কাজ করছেন। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে কখনো যায় না বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আর তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন দ্রুত গণমাধ্যমের সব সমস্যা সমাধানের আশ্বাস দেন। সংবাদ মাধ্যমের মালিকদের শিল্প প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী গণমাধ্যম পরিচালনার আহ্বান জানান তথ্যমন্ত্রী। সরকার যতই গণতান্ত্রিক অথবা আপনাদের স্বাধীনতাকে নিশ্চিত করুক, মালিক যদি স্বাধীনতা না দেয়, মালিক যদি বেতন না দেয়, মালিক যদি মর্যাদাপূর্ণ পেশাগত পরিবেশ না রাখে, তাহলে সেই চ্যালেঞ্জ কে মোকাবেলা করবে? আমার দীর্ঘ এই রাজনীতি করা জীবনের থেকে আমি একটা জিনিস যেটা উপলব্ধি করেছি, যে আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না। আগেও যায়নি, অর্থাৎ আওয়ামী লীগের জন্মের পরেও যায়নি, এবং এই বিগত ফ্যাসিবাদের সময় তো যায়নি। সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য জাতীয় সংসদে কমিটি গঠন করা হলে বিরোধী দল সেখানে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জাতীয় সংসদ ভবনে এলডি ভবনে আয়োজিত মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন তিনি। বলেন, জনগণের রায়কে উপেক্ষা করে কোনো সংবিধান সংশোধনী কমিটি নয়, কারণ দেশের 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সংস্কার না হলে রাজপথে সমাধানের পথ খুঁজবে বিরোধী দল। পুশিনের নোটিশ নিয়ে সংসদে সরকার
সরকারি দল গড়িমসি করছে মন্তব্য করে জামাত আমির বলেন, ব্যক্তি বা দল নয়, দেশ এবং জনগণের জন্য কার্যকর ভূমিকা রাখবে বিরোধী দল। ব্যক্তি বা দলের চরিত্র হনন বা কারো মনোরঞ্জন করতে সংসদে আসা হয়নি, জনগণের কথা বলার জন্য এসেছি। এছাড়া জুন জুলাই বাজেট উপস্থাপন না করে জানুয়ারি ডিসেম্বরে বাজেটে তৈরির দাবি জানান বিরোধী দলীয় নেতা। আমরা ওই বগল দাবা বিরোধী দল হব না এবং আমরা সংসদের ভিতরে এমন কোনো আচরণ করব না যাতে জনস্বার্থপূর্ণ হয়। কারো কারো কাছে মনে হতে পারে যে এটা কোন ধরনের বিরোধী দল, এটা কোন ধরনের পার্লামেন্ট। আমাদের পজিশন আমরা প্রথম দিনে ক্লিয়ার করেছি, উই উইল বি রিজনেবল অ্যান্ড লজিক্যাল। আমরা এই দুই জিনিসের বাইরে যাব না। জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পূর্ব নির্ধারিত একটি সভাকে কেন্দ্র করে সোমবার পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়দা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ। এই সভাকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা বিক্ষোভ করেন। বিকেল থেকে রেস্তোরাঁর সামনে দুই পক্ষের সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। এক পর্যায়ে এনসিপির সমর্থক ও আওয়ামী লীগের কর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে নির্ধারিত সময়ে প্রায় 3 ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন এবং সেখানে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষেও তিনি পুলিশি নিরাপত্তার মধ্যে স্থান ত্যাগ করেন। রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে নাসা গার্মেন্টসের শ্রমিকেরা। সকাল 10টায় পোশাক শ্রমিকেরা সড়কে অবস্থান নেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশে জানায়, বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকেরা লাভ রোড সংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। তারা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে আশপাশের সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। শ্রমিকদের অবরোধের কারণে মূল সড়কে দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। দ্রুত সময়ের মধ্যে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পূর্ণাঙ্গ বোর্ড গঠন সহ 7 দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। মঙ্গলবার সকালে রাজধানী দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে স্মারকলিপি জমা দেওয়ার পূর্বে সমাবেশে আন্দোলনকারীরা বলেন, গেল আওয়ামী লীগ আমলে যাদের শেয়ার জোর করে নেওয়া হয়েছিল তাদের ফিরিয়ে দিতে হবে। এস আলম সহ ব্যাংক লুটেরাদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করতে হবে বলে জানায় আন্দোলনকারীরা। এ সময় তারা বলেন, ইসলামী ব্যাংকগুলোতে আতঙ্ক সৃষ্টি বন্ধ করতে হবে। বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া থেকে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারকে বিরত থাকতে হবে। এছাড়া টাস্ক ফোর্স গঠন করে পাচারকৃত অর্থ ফেরত এনে ইসলামী ব্যাংকের দায় মেটাতে হবে বলে জানায় আন্দোলনকারীরা। এ সময় তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলতে থাকবে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।